কালকের জন্য 3টে চ্যাপ্টার পড়তে হবে, তবে এখনো অনেক সময় আছে, একটা মুভি দেখে নি, রাতে টানা 4-5 ঘন্টা পড়বো। আর তারপর পরের দিন, আরে এটা তো আমি কালই পড়েছিলাম, মনে আসছে না কেন। ধরো তোমাকে কোনো পড়া তৈরি করতে হবে, যার জন্য তোমার 4 ঘন্টা পড়া দরকার। তো তুমি কি বলো, কোন অপশানটা ওই পড়াটাকে মনে রাখার জন্য বেশি হেল্পফুল হবে? পুরোপুরি ফোকাস থেকে টানা 4 ঘন্টা বসে পড়ে নেওয়া, নাকি ওই 4 ঘন্টাটাকে 4টে ভাগে ভাগ করে 1 ঘন্টা পড়ে নেওয়া? পড়ার জন্য কি একটা ফিক্স ডেইলি রুটিন আর একটা ফিক্স জায়গা থাকা বেশি উপকারী, নাকি যেখানে খুশি যে সময় খুশি যেমন ভাবে খুশি পড়াটা বেশি উপকারী? ঘুমানোর সাথে কি মেমোরি পাওয়ারের কোনো ডিরেক্ট কানেকশন আছে? রাত জেগে পড়া ভালো, নাকি সকালে তাড়াতাড়ি উঠে পড়াটা বেশি ভালো? পড়ার সময় কি ডিস্ট্র্যাক্টেড হওয়া হেল্পফুল নাকি ক্ষতিকারক? এই সব প্রশ্নের সায়েন্টিফিক অ্যান্সার আজ আমি তোমার সাথে শেয়ার করব, যাতে তুমি পরীক্ষার জন্য হার্ড স্টাডি নয় বরং স্মার্ট স্টাডি করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। স্মার্ট আইডিয়া 1, আনটেস্টেড ফ্লুয়েন্সি ইজ অ্যান ইলিউশন। এমন অনেক সময় হয়, একটা টপিক পড়ার পর আমাদের মনে হয় হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি, মুখস্থ হয়ে গেছে পুরো। আর তারপর আমরা সেটাকে ছেড়ে অন্য কিছু পড়তে শুরু করে দিই। কিন্তু যখন এক্সামে ওই কোশ্চেনটাই চলে আসে, তখন আবার মনে করতে পারি না। এটাকে ফ্লুয়েন্সি ইলিউশন বলে। যখন সেই জিনিসটা চোখের সামনে থাকে, তখন ব্রেন একটা ইলিউশন ক্রিয়েট করে যে হ্যাঁ মুখস্থ হয়ে গেছে, আসলে কিন্তু হয়নি। এই জন্য একটা জিনিস 4 বার দেখে দেখে পড়ার থেকে ভালো সেটা একবার দেখে পড়া, আর তারপর বইটাকে বন্ধ করে যেটা পড়েছি সেটাকে 3 বার না দেখে বলার চেষ্টা করা। আমি জানি এটা একটু কষ্টকর ব্যাপার, কেননা যখন আমরা ব্রেন থেকে অ্যাক্টিভলি কোনো ইনফরমেশন রিস্টোর করার চেষ্টা করি, তখন আমাদের খাটনি করতে হয়। আর এই জন্যই বেশিরভাগ টাইম আমরা এটাকে এসকেপ করার চেষ্টা করে থাকি। তার উপরে ফ্লুয়েন্সি ইলিউশন তো আছেই সাপোর্ট করার জন্য, তো আমাদের এটাকে অ্যাভয়েড করতে হবে। 20% রিডিং অ্যান্ড 80% রিসাইট। দেখলে তো, এখানেও 80-20 প্রিন্সিপাল এসে গেল। স্মার্ট আইডিয়া 2, ওয়াটার ইওর ব্রেন। একটা চারা গাছ বেড়ে ওঠার জন্য সপ্তাহে শুধু একদিন 1.5 ঘন্টা জল দেওয়ার থেকে প্রতিদিন সেটাই 5 মিনিটের জন্য জল দেওয়াটা বেশি ভালো। দিনে একবারে টানা 3 মাইল হাঁটার পরিবর্তে সেটাকে 3 ভাগে ভাগ করে প্রতিবার 1 মাইল করে হাঁটাটা শরীরের পক্ষে বেশি লাভজনক। ঠিক এরকমই টানা 3 ঘন্টা এক নাগারে পড়ার থেকে সেটাকে 3টে পার্টে ভাগ করে 1 ঘন্টা করে পড়া বেশি উপকারী। এটাকে আবার স্পেসিং এফেক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড লার্নিং বলা হয়। সায়েন্টিফিক্যালি এটা প্রমাণ যে মনে রাখার ব্যাপারে ডিস্ট্রিবিউটেড লার্নিং বা স্পেসিং এফেক্ট পারফরমেন্স আপ টু 46% বাড়াতে পারে। এর অনেকগুলো কারণ আছে। আমরা যখনই কোনো মুভি বা ভিডিও দেখি, আমাদের শুরুতে কিছু জিনিস আর শেষে কিছু জিনিস বেশি ভালোভাবে মনে থাকে কম্পেয়ার টু মিডিল টাইমে যে সিনগুলো আসে। এরকম হয় কারণ কোনো সেশনের শুরুতে আর শেষে মনোযোগ সবসময় একদম শীর্ষ মানে থাকে। এই জন্য কোনো সেশন যত ছোট হয় ততটাই ভালো। সেকেন্ড কারণ হলো, আমরা কোনো জিনিস যত বেশি ভুলি আর তারপর পরিশ্রম করে সেটাকে আবার মনে করার চেষ্টা করি, ততটাই বেশি সেই জিনিসটা আমাদের মেমোরিতে আরও বেশি পার্মানেন্ট হয়ে যায়। যদি আমরা মাঝে মাঝে ব্রেক নিই, তাহলে সেই সময় আমরা কিছু কিছু জিনিস ভুলে যাই, যেটাকে আমাদের আবার রিকল করতে হয়, আর এটা ওই মেমোরিটাকে আরও পার্মানেন্ট করে দেয়। স্মার্ট আইডিয়া 3, জিগার্নিক এফেক্ট। আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকরাই এটা মানে যে পড়াশোনা ডিস্ট্র্যাক্টেড বা অমনোযোগী হওয়া খুবই ক্ষতিকর। কিন্তু 20 শতাব্দীর শুরুর দিকে একজন সাইকোলজিস্ট যার নাম ব্লুমা জিগার্নিক, উনি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস নোটিস করেন। কোনো একটা রেস্টুরেন্টে একজন ওয়েটার যে টেবিলের বিল পেড হয়ে গেছে, তার থেকে ভালো যে টেবিলের বিল এখনো পেড হয়নি সেই টেবিলের অর্ডার বেশি ভালো করে মনে রাখতে পারে। মানে কমপ্লিটেড টাস্কের থেকে আনকমপ্লিটেড টাস্কের জন্য মেমোরি বেশি অ্যাক্টিভলি কাজ করে। তুমিও কখনো নোটিস করে দেখবে, যখন আমরা কোনো মতে মুখস্থ করে কোনো এক্সাম দিতে যাই, তো এক্সামের আগে অবধি তাও আমাদের কিছু অন্তত মনে থাকে, কিন্তু যখনই সেই এক্সামটা শেষ হয়ে যায় তার কিছু সময় পরেই সেই সব জিনিস তখনই আমরা যেন মুহূর্তের মধ্যে ভুলে যাই। এরকম হয় কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবসময় নজর রাখে যে কোন কাজটা শেষ হয়ে গেছে বা কোন কাজটা এখনো কমপ্লিট হয়নি। তো সে আনকমপ্লিটেড কাজগুলোতে বেশি মন দিতে থাকে, আর কমপ্লিটেড কাজগুলোকে যত তাড়াতাড়ি পারে রিমুভ করে জায়গা বানানোর চেষ্টা করে। আমরা এই জিনিসটাকে নিজের ফায়দার জন্যও ব্যবহার করতে পারি। এই জন্য যখন তুমি কোনো কঠিন বা ক্রিয়েটিভ টপিকের ব্যাপারে পড়ছো বা কোনো প্রজেক্টে কাজ করছো, তখন মাঝে মাঝে অমনোযোগী হওয়া, যেমন ওয়ার্ক ব্রেক নেওয়া বা একটা ছোট্ট ঘুম দিয়ে নেওয়া, এগুলোতে অনেক উপকার হতে পারে। কেননা যখন তুমি এরকম করো, তখন জিগার্নিক এফেক্ট কাজ করা শুরু করে, মানে অসম্পূর্ণ কাজগুলো সাবকনসিয়াস মাইন্ডে প্রসেসিং হতে থাকে, যাতে করে নতুন নতুন অনেক আইডিয়া মাথায় আসার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। স্মার্ট আইডিয়া 4, টেস্ট, টিচ, মিক্স। আমরা অনেক কিছুই পড়ি, কিন্তু সেখান থেকে বেশিরভাগ জিনিসই আমরা খুব তাড়াতাড়ি ভুলেও যাই। এটাকে ওভারকাম করার জন্য আমাদের বিশেষ করে প্রতিটা টপিকে মাস্টারি অর্জন করতে হবে, যার জন্য 3টে স্টেপ ফলো করা খুবই দরকার: টেস্ট, টিচ অ্যান্ড মিক্স।
সবার প্রথম হলো টেস্ট, মানে তুমি কিছু পড়লে আর তারপর তখনই নিজেকে নিজে পরীক্ষা নিতে হবে। বইটাকে বন্ধ করে বা সাইডে রেখে নিজেকেই নিজে প্রশ্ন করা শুরু করতে হবে, যেমন আচ্ছা ভাই বল এটা কি হবে। নেক্সট স্টেপ হলো টিচ। তুমি যেটা করলে সেটা অন্য কারোর সাথে ডিসকাস করতে হবে। তোমার ছোট ভাই বা বোনও হতে পারে বা তোমার কোনো বন্ধুও হতে পারে। পড়ানোও এক ধরনের পড়াশোনা করার পদ্ধতি। তোমাকে কাউকে কিছু শেখাতে হলে আগে থেকেই সেটাতে মাস্টার হওয়ার খুব দরকার নেই। তুমি যত লোককে শেখাতে থাকবে তত বেশি তুমি সেই জিনিসটাতে আরো মাস্টার হতে থাকবে। থার্ড স্টেপ হলো মিক্স। যেমন বইয়ের শেষের দিকে থাকে না মিসলিনিয়াস, তেমনই তোমাকে বিভিন্ন টপিক লিঙ্ক করে কোনো সমস্যা তৈরি করে সেটাকে সমাধান করার প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা যদি তুমি ঠিক করে করতে পারো তাহলে শিওর হয়ে যাবে যে তুমি ওই টপিকে দক্ষতা অর্জন করে নিয়েছো। স্মার্ট আইডিয়া 5, স্লিপ প্লাস ন্যাপ। দুটো গ্রুপের স্টুডেন্টদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হলো। দুটো গ্রুপকেই একটা সেম টপিক একই সময়ের জন্য পড়তে দেওয়া হলো। এরপর তার মধ্যে একটা গ্রুপের স্টুডেন্টদের একটা ছোট্ট ঘুম বা ন্যাপ নেওয়ার জন্য বলা হলো, কিন্তু সেকেন্ড গ্রুপকে ন্যাপ নিতে বারণ করে দেওয়া হলো। তারপর যখন ওই দুটো গ্রুপের স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হলো, যে গ্রুপকে ন্যাপ নেওয়ার জন্য বলা হয়েছিল তারা সেকেন্ড গ্রুপ, মানে যাদের ন্যাপ নিতে বারণ করা হয়েছিল, তাদের থেকে অনেক বেটার পারফর্ম করতে দেখা গেল। আবার অনেক বৈজ্ঞানিকরা মনে করেন যখন আমরা একটা ঘুম দিই তখন ঘুমের মধ্যে রেম স্লিপ ফেজের সময় জরুরি ইনফরমেশনগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে ব্রেনে স্টোর হওয়া শুরু করে। এটা সেই সময় যখন আমাদের মাথা থেকে আনইম্পর্টেন্ট ডেটাগুলোকে সরিয়ে ইম্পর্টেন্ট ডেটাগুলোকে স্টোর করার প্রসেসিং চলতে থাকে। এই জন্য একটা ভালো ঘুম থেকে ওঠার পর মাথা একদম ফ্রেশ লাগে। এটা অবশ্য আমি করি ফ্রেশ হওয়ার জন্য। তো দিনে একটা ন্যাপ নিলে কোনো ক্ষতি নয়, বরং সেটা উল্টে আরো ফায়দাই হয়। এবার আসা যাক ঘুমে। রাত জেগে পড়া ভালো নাকি তাড়াতাড়ি সকালে উঠে পড়া ভালো? হিউম্যান নেচার অনুযায়ী সায়েন্টিস্টদের মতে ঘুমের জন্য সবথেকে উপযুক্ত সময় হলো 11টা থেকে সকাল 7টা অবধি। কিন্তু যদি কারো ইন্টারনাল বডি ক্লক কোনো কারণে অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে এই টাইমটা তার ঘুমানোর জন্য লাভজনক নাও হতে পারে। কিন্তু সাধারণত এই টাইমটাকে মেনটেন করার চেষ্টা করা উচিত। ঘুমের ব্যাপারে শুধু এটুকু মনে রাখা দরকার যে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো আবশ্যক। আর হ্যাঁ, সকাল হোক কি রাত তাতে কিচ্ছু যায় আসে না। যখনই তোমার মাইন্ড ফ্রেশ থাকে, এনার্জেটিক থাকে, সেই সময়টাই পড়ার জন্য সঠিক। আর একটা কথা, যদি পরের দিন তোমার কোনো থিওরি সাবজেক্টের পরীক্ষা থাকে তো সেই ক্ষেত্রে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়াটা বেশি ভালো, যাতে ইনফরমেশনগুলো সাবকনসিয়াস মাইন্ড থেকে ব্রেনে প্রসেসিং হওয়ার সময় পাওয়া যায়। কিন্তু যদি এরকম কোনো টেস্ট হয় যাতে অনেক ফর্মুলা মনে রাখতে হবে তাহলে সেই ক্ষেত্রে একটু দেরি করে ঘুমানো সায়েন্সের মতে বেশি লাভজনক হতে পারে। সবশেষে প্রত্যেকবারের মতো আবারও তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে তোমার নিজের কোনো প্রবলেমের সলিউশন পেয়ে থাকো তো অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে জানাও। যতগুলো লাইক আর কমেন্ট আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করেছি, কারণ তুমি তো এটা জানো যে এটাই আমার আসল উদ্দেশ্য। তো দেখা হবে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।